হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। আজকে থেকে ভিডিওতে থাকছে গিভওয়ে। তো প্রত্যেক দিন যে ভিডিও আপলোড হবে সবগুলো ভিডিওতে গিভওয়ে থাকবে। এই গিভওয়ের ভিডিওতে তোমরা পেয়ে যেতে পারো আকর্ষণীয় পুরস্কার। তো আজকের ভিডিওতে আমি এখানে যা যা পড়াবো সেই পড়ার শেষে আমি আরেকটা ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিব। সেখানে শুধু কি থাকবে, কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলা এখান থেকেই নেওয়া, ঠিক আছে? তোমরা উত্তর বের করে আমাকে লিখে দেবে, ঠিক আছে? কিন্তু উপরে কিন্তু কোশ্চেন লেখা চাই, কোশ্চেন তারপর অ্যান্সার এভাবে লিখবে। এই সবগুলা তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করে দেখবে। যদি স্কিপ করে দেখো তাহলে নিশ্চয়ই এখান থেকে উত্তরগুলো লিখতে তোমরা পারবে না। তো স্কিপ না করে সবটা ভিডিও তোমরা দেখবে। দেখার পর এখান থেকে যে প্রশ্নগুলো আমি দেব সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, উত্তরগুলো পেয়ে যাবে। তো রুলস দেখো, রুলস হলো আমি দেখবে ভিডিও ডেসক্রিপশনের নিচে কোশ্চেনের একটা ভিডিও দেবো, প্লাস তার নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিব। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আজকের দিনের মধ্যে এই ভিডিও থেকে দেওয়া যে প্রশ্নগুলি তার উত্তর যে প্রথম দিতে পারবে তাকে আমি গিভওয়ে 200 টাকা দিব, গুগল পেতে দিব বা ফোনপেতে দিব। সেকেন্ড এবং থার্ড, এবং থার্ডের যে প্রাইজ মানি, সেকেন্ড পাবে 100 টাকা আর থার্ড পাবে 50 টাকা। তাদের যে প্রাইস মানি সেটা হবে র্যান্ডমলি, ঠিক আছে? ধরো অনেকেই দিয়েছে, তাদের মধ্যে সেকেন্ড আর থার্ড আমি চুজ করব, কিন্তু ফার্স্ট থাকবে শুধু একজনের জন্য, যে প্রথম আমার ভিডিওটার মধ্যে কী করবে, সে আমাকে লিখে উত্তর লিখে পাঠাবে, ঠিক আছে? আর সেই পাবে যে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হবে, প্লাস যে ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর ভিডিওটাকে লাইক করবে। আমি কিন্তু দেখব যে কোন ইউজারটা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখছে, আর যে প্রথম থেকে লাস্ট অবধি দেখছে তাকেই কিন্তু আমি ফার্স্ট প্রাইজ দিব। শুধুমাত্র ফার্স্ট লিখে দিয়ে দিলাম এরকম হবে না, কিন্তু এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করতে হবে। ওয়াচ করার পর তারপর আমি দেখব ইউটিউবে গিয়ে যে তুমি ওয়াচ করেছো কি না। যদি ওয়াচ করে থাকো তাহলে নিশ্চয়ই তুমি উত্তরগুলো খুব সুন্দর করে দিতে পারবে, আর যদি না করে থাকো তাহলে তুমি প্রথমে উত্তর লিখে দিলেও কোনো প্রাইজ পাবে না। তো ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য সবাই রেডি থাকো, ঠিক আছে? তো আজকে এখানে দিলাম যে ভারতীয় সভ্যতার বিবরণ। আজ থেকে প্রায় 6-7 লক্ষ বছর আগে এই পৃথিবীতে আদিম মানুষের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। তবে আকৃতি ও প্রকৃতিগতভাবে আজকের মানুষের চেয়ে তা ছিল সম্পূর্ণ আলাদা। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম ভারতীয় সভ্যতা। যীশুখ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগে এই সভ্যতা বিকাশ শুরু হয়। বিভিন্ন খনন কার্যের ফলে আদি ভারতীয় সভ্যতার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা গেছে। এই আদি ভারতীয় সভ্যতার কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। পরবর্তীকালে মানুষের ব্যবহৃত যন্ত্রপাতি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে সেই সময়কার ইতিহাস লেখা হয়। এই জন্য এই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। প্রাগৈতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন। প্রস্তর যুগের সভ্যতা। পৃথিবীতে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে জানত না। বনের ফলমূল, লতাপাতা, পশু পাখির মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করত। পরে পাথরের তৈরি অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার করত। এই যুগের সভ্যতাকে প্রস্তর যুগের সভ্যতাও বলা হয়ে থাকে। পাঞ্জাবের শতদ্র, দক্ষিণের কৃষ্ণা গোদাবরী এবং বিহারের সুন নদের উপত্যকায় প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। পাথরের হাতিয়ার ও সেই সবের আকার আকৃতি দেখে ঐতিহাসিকগণ প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করেছেন। প্রস্তর যুগ কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, আরেকটা হলো নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত প্রধান সরঞ্জাম বা হাতিয়ার ছিল অমসৃণ পাথর। তারা এই হাতিয়ার দিয়ে কাঠ কাটা, শিকার প্রভৃতি কাজ করত বা কাজ চালাতো। মানুষের ব্যবহৃত হাতিয়ারগুলি আকার ও আয়তনে বিশাল ছিল। তাদের হাতিয়ার ব্যবহারে বৈচিত্র্য ছিল না। এই রকম হাতিয়ার তারা বিভিন্ন কাজে ব্যবহার করত। তারা মূলত যে হাতিয়ারটি ব্যবহার করত তা হাত কুঠার নামে পরিচিত ছিল।
সুয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি। পশ্চিম পাঞ্জাবে সুয়ান নদীর অববাহিকায় এবং দক্ষিণ ভারতের মাদ্রাজে এই জাতীয় সভ্যতার প্রচুর নিদর্শন পাওয়া যায়। প্রথমটিকে সুয়ান সংস্কৃতি এবং দ্বিতীয়টিকে মাদ্রাজ সংস্কৃতি বলে। সময়কাল ও বৈশিষ্ট্য অনুযায়ী দুইটি সভ্যতা ছিল একই রকম এবং নদীকেন্দ্রিক। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারবে না। যদি স্কিপ করো আমি কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্য থেকেও শূন্যস্থান দিয়েছি। তো শূন্যস্থানগুলো তোমরা পেতে গেলে কিন্তু তোমাদের এটা পাই টু পাই ওয়াচ করতে হবে, ঠিক আছে? সাপোজ ধরো আমি এই লাইনটা তুলে দিলাম যে তাদের হাতিয়ার ব্যবহারের বৈচিত্র্য ছিল না, এই রকম হাতিয়ার তারা বিভিন্ন কাজে ব্যবহার করত। তো এই রকম হাতিয়ার আমি ধরো তারা দিলাম না, ঠিক আছে? এরকম হাতিয়ার ড্যাশ বিভিন্ন কাজে ব্যবহার করত। তো তারা তখনই তুমি বুঝবে যে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, ঠিক আছে? খাদ্য সংগ্রাহক রূপে মানুষ। সে যুগে মানুষের কোনো স্থায়ী বাসস্থান ছিল না এবং তারা আগুনের ব্যবহার জানত না। সেই সময়ে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ সমাপ্ত হয়। মহীশূর রাজ্যের মির্জাপুর, ব্রহ্মগিরি, মাস্কি প্রভৃতি স্থানে এই সময়ের ব্যবহৃত বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়। মধ্যপ্রস্তর যুগ। ভারতে মধ্যপ্রস্তর যুগ ধরা হয় মোটামুটিভাবে ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে। এই সময়ের হাতিয়ারের বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং এগুলি ছোট আকারের হয়ে যায়। মধ্যপ্রস্তর যুগের নিদর্শন: পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি স্থানে এই যুগের বহু হাতিয়ার নিদর্শন পাওয়া গেছে। এই সময়ে কৃষিকাজের সূচনা হয়, মানুষ পশুকে পোষ মানাতে শেখে এবং মৃৎ শিল্পের বিকাশ ঘটে। নব্যপ্রস্তর যুগ। ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে নব্যপ্রস্তর যুগ শুরু হয়। ভারতে প্রায় সব স্থানেই কম বেশি এই যুগের নিদর্শন পাওয়া যায়। এই যুগের হাতিয়ারগুলি ছিল অনেক তীক্ষ্ণ, মসৃণ এবং ব্যবহারের পক্ষে উপযোগী। এই যুগে মানুষ আগুনের ব্যবহার শিখে, বিভিন্ন স্থানে জনবসতি গড়ে তোলে, বস্ত্র বয়ন করতে শেখে এবং সর্বোপরি পশুপালন ও কৃষিকাজে ব্যাপক উন্নতি ঘটায়। নব্যপ্রস্তর যুগের প্রধান কেন্দ্র। এই যুগের সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র আবিষ্কৃত হয়েছে বালুচিস্তানের মেহেরগড় নামক স্থান থেকে। এছাড়া কুয়েটা উপত্যকায়, ফিলগুল, কাশ্মীর, অন্ধ্র, কর্ণাটক, তামিলনাড়ু প্রদেশেও নব্যপ্রস্তর যুগের সন্ধান মিলেছে। ধাতুর যুগ। নব্যপ্রস্তর যুগের শেষে মানুষ তামার ব্যবহার শুরু করে। পরবর্তীকালে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের ব্যবহার শেখে। ঠিক কখন মানুষ পাথর ছেড়ে তামার ব্যবহার শুরু করলো তা বলা সম্ভব নয়। তাম্রপ্রস্তর যুগ। তবে বেশ কিছুকাল মানুষ পাথর ও তামা দুই ব্যবহার করায় এই যুগকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। উল্লেখ্য, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এই সময়ের বা যুগের সভ্যতা। এখন আসছি আমরা মেহেরগড় সভ্যতা। মানব সভ্যতার আদিম যুগে ভারতের সীমান্ত অঞ্চলে এক সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু ও বালুচিস্তানের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে মেহেরগড় স্থানটি অবস্থিত ছিল। এই অঞ্চলে অসংখ্য গ্রামের মধ্যে মেহেরগড় ছিল অন্যতম। খনন কার্যের ফলে প্রমাণিত হয়েছে যে গ্রাম থেকে নগরে উত্তরণের পথে নানা বিষয়বস্তু বিচিত্র সমাবেশ ঘটিয়ে এই সভ্যতার প্রকাশ হয়েছিল। মেহেরগড় সভ্যতার অবস্থান। মেহেরগড় শহরটি শুধু সিন্ধু পাললিক ভূমিতে নয়, সমভূমিতেও প্রসারিত ছিল। স্থানটি বুলান নদীর মতো আরও অনেক পার্বত্য নদী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত ছিল। বুলান নদীটি অবশ্য এখানে নানা ভাগে ভাগ হয়ে শেষ অবধি ভূগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এই অঞ্চলে মাটি ছিল বেশ নরম। প্রয়োজনের সময় জল পাওয়ার জন্য ছোট ছোট কয়েকটি বাঁধও নির্মাণ করা হয়েছিল। সম্পদ আহরণ। প্রকৃতপক্ষে মেহেরগড় শহরটি এমন একই স্থানে
অবস্থান ছিল যে তার পক্ষে বিপরীত জলবায়ুর সুযোগ সুবিধা লাভ করা সম্ভব ছিল। একইভাবে উচ্চভূমি ও নাবাল ভূমি দুটি বিপরীত জায়গায় সম্পদেই মেহেরগড়ের অধিবাসীরা পেতে সমর্থ হতো। মেহেরগড়ের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন। প্রধান জীবিকা প্রকৃতপক্ষে নিম্ন সিন্ধু সমতল অঞ্চলে মানুষ অধিকাংশ কৃষিকাজকে তাদের প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল, তবে বালুচিস্তান পার্বত্য অঞ্চলে মানুষ পশুপালনকেই তাদের প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। এই অঞ্চলে মানুষেরা শীতের প্রারম্ভেই সমতল ভূমিতে অবতরণ করত এবং পশুদের বিচরণ করাতো, আবার গরম পড়তে শুরু করলে তারা পার্বত্য অঞ্চলে ফিরে যেত। মেহেরগড় সম্পদের প্রাচুর্য। এখানকার নীল বর্ণের লাপিস লাজেলু, বৈদুর্যমণি এবং সামুদ্রিক ঝিনুকের প্রচুর আমদানি করা হতো। বৈদুর্যমণি অক্সাসেপ ও পরে কাইজাইল থেকে আসতো কিংবা উত্তর পূর্ব ইরান থেকেও আসতো। লাপিস লাজুলি পাওয়া যেত ছাগাই ও বাদা ক্রানেও। খ্রিস্টপূর্ব সপ্তম সহস্রাব্দে মেহেরগড়ের প্রাথমিক পর্বে নীল পাথরগুলি মৃতদেহের সঙ্গে মাটিতে পুঁতিত করে দেওয়া হয়। অবশ্য তার সঙ্গে লাল গেরি মাটি, পশুর হাড় এবং পাথরের তৈরি নানা যন্ত্রপাতি দেওয়া হতো। কৃষিপণ্য। মেহেরগড়ে ব্যাপক কৃষিকাজের ফলে প্রচুর পরিমাণ গম, বার্লি, মসুর, মটরশুঁটি, তিল, তিসি বীজ ও খেজুর ও আঙ্গুর প্রভৃতি উৎপন্ন হতো। এখানকার জমিতে আড়াআড়িভাবে টানা লাঙ্গলের ফলার দাগ পাওয়া গেছে। এ থেকে পণ্ডিতরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জমিতে দুইবার ফসল ফলানো হতো। গৃহ নির্মাণ কৌশল। অতি প্রাচীনকাল থেকেই মেহেরগড় সভ্যতা গৃহ নির্মাণ কৌশল বিকাশ লাভ করেছিল। প্রথম দিকে বাড়িগুলি আঙ্গুলের চাপে খাঁজ কাটা দীর্ঘ ইট দিয়ে নির্মিত হতো। অবশ্য এইসব ইট বাড়ি তৈরিতে ব্যবহার করার আগে গরম করে খড়ের মধ্যে আয়তাকার ছাঁচে ফেলা হতো। এর ফলে ইটগুলি শেষ পর্যন্ত আয়তাকার মাপেরই হতো। তবে ইটগুলি তৈরি করার সময় কাদামাটির পিণ্ড ছাঁচে ফেলে রোদেও শুকিয়ে নেওয়া হতো। বাড়ির চারপাশের দেওয়াল, বাড়ির বারান্দা সব কিছুই এই ইট দিয়ে তৈরি করা হতো। আবার গৃহ নির্মাণের সময় দেওয়ালের অনেক নুড়ি পাথরও লাগিয়ে দেওয়া হতো। সম্ভবত গৃহকে সুসজ্জিত করে তোলার কারণেই এই নুড়ি পাথর লাগানো হতো। বাড়ির ছাদের জন্য আবার আয়তাকার বর্গা তৈরি করা হতো। ছাদ স্থাপন করা হলে এই বর্গার উপরেই এভাবে গৃহ নির্মাণের যথেষ্ট দক্ষতার পরিচয় পাওয়া গেছে। তো নাবাল শব্দটি অর্থ কি? নাবাল শব্দটি অর্থ হলো নিচু, ঢালু, ক্রমশ নিচের দিকে নেমে এসেছে এমন নিম্নমুখী। ঠিক আছে। বিবিধ শিল্পকর্ম। মেহেরগড় সভ্যতা যেসব নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে বড় বড় পাত্র, পাথরের জাতা, পাথরের নির্মিত কুঠার, পাথরের হাতিয়ার, শিকারের জন্য কাদামাটি গুলি, এমনকি পাথরের শিলমোহর প্রভৃতি উল্লেখযোগ্য। তার সঙ্গে লাপিস লাজুলি ও শঙ্খ ঝিনুকের বিভিন্ন শিল্পকর্ম পাওয়া গেছে। এই সময় কোথায় গেল এই সময়ে চাকার সাহায্যে বিভিন্ন সূক্ষ্ম আকৃতির ধূসর রঙের মাটির পাত্র নির্মাণ করা হতো। এই সমস্ত পাত্রের গায়ে কালো রঙের কারুকার্য করা হতো। প্রাক হরপ্পা শিল্পকর্মের সাদৃশ্য। কোটদিজি এবং আমরি এলাকার এমন শিল্পকর্ম গড়ে উঠেছিল যেগুলি হরপ্পা সংস্কৃতির পূর্বসূরি বলে মনে করা হতো, কারণ কোটদিজিতে মাটির পাত্রের উপর যেমন অলঙ্করণ করা হতো সেটি হরপ্পা সভ্যতার গাছের পাতা ও মাছ প্রভৃতির উপর ভিত্তি করে অলঙ্করণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মাটির শিল্প। এই সমস্ত বৈশিষ্ট্য অবশ্য প্রাক হরপ্পা অঞ্চলে কালীবঙ্গান ও রাজস্থানের সতী অঞ্চলের মাটির শিল্পে পরিলক্ষিত হয়। পাত্রের গায়ে কারুকার্য করার পর সেটিকে বেশি তাপ দিয়ে পোড়ানো হতো। এই ধরনের মাটির পাত্র মেহেরগড় সন্নিহিত মান্ডিগা
কুয়েত্তা উপত্যকা, চুপ এবং লুরাইলা লাইয়ের মধ্যে বালুচিস্তান দেখা গেছে। পোড়ামাটির কাজ, মেহেরগড়ে অজস্র পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিগুলির বৈশিষ্ট্য হলো পা সরু, ফাঁপানো, কেশ বিন্যাস ও স্ফীত বক্ষদেশ। কুট দিজিয়ান অঞ্চলে পেট মোটা সরু গলা বিশিষ্ট লালচে বাদামি ব্যায়াম পাওয়া গেছে। এদের মাথায় আবার কালো রঙের ঢাকনা দেওয়া থাকে। সর্পরমণি প্রতিটি মূর্তি গোমলার বৈশিষ্ট্যে তৈরি। এখানে ও শেরি খান তারাকাইয়ের মূর্তিগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন। মেহেরগড় সভ্যতার কালে ব্যাপক পরিমাণ ধাতুর ব্যবহার হতো। তামা ও ব্রোঞ্জের ব্যবহার, সাধারণ তামা ও ব্রোঞ্জ যুগে গড়ে ওঠা সভ্যতাটি তামা ও ব্রোঞ্জের ব্যবহার বেশি দেখা গেছে। বালা, বাটালি, গুণসুজ প্রভৃতি নির্মাণে ধাতুর ব্যবহার হতো। দুটি সভ্যতার মধ্যে মিল, পৃথিবীর যে কোনো দেশের দুটি সভ্যতার মধ্যে মিল থাকাটাই স্বাভাবিক। মেহেরগড় সভ্যতার সঙ্গে তাই হরপ্পার সভ্যতার যোগসূত্র থাকা অস্বাভাবিক ছিল না। হরপ্পায় যে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল তার প্রথম বিকাশ মেহেরগড় সভ্যতায় পরিলক্ষিত হয়েছিল। কৃষি থেকে পৌর সভ্যতার যুগে উত্তরণ মেহেরগড় সভ্যতাতেই পরিলক্ষিত হয়। তো এতটুকুই ডিসকাস, এইটুকু ডিসকাস তোমরা সবটা ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি স্কিপ না করে দেখো তাহলে আমি নিচে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। আর যেই প্রথম দেবে তাকে গিভওয়ে কি থাকবে 200 রুপিস, তাতে গিভওয়ে থাকবে। তো চেষ্টা করো যে এই গিভওয়েটা প্রথম দিনে গিভওয়েটা নেওয়ার জন্য, কারণ আজকে 200 রয়েছে, কালকে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, বাড়তে পারে বা কমতেও পারে। তো আশা করি সবাই কথাটা মাথায় রেখে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর গিভওয়েটা নেওয়ার জন্য কী করতে হবে, তোমাদের বেশি কিছু করতে হবে না, নিচে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবে। আর যেই নিচে যে কোশ্চেনের ভিডিও দেব ওই কোশ্চেনের ভিডিও থেকে তাড়াতাড়ি কোশ্চেন তুলে নেবে। কোশ্চেন তুলে নেওয়ার পর কী করবে, আগে কোশ্চেন তুলবে, তারপর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে উত্তরগুলো পেয়ে যাবে। মনোযোগ সহকারে দেখবে, কারণ শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। তোমরা তোমাদের কাজ করো, আমি তোমাদের জন্য কাজ করব। ধন্যবাদ।